জীবনটাকে একটু স্মুথ করতে রাত দিন লাগামহীন খেটে যাওয়া মানুষগুলো জানেই না আধুনিকতার নামে এক অদৃশ্য দাসত্বে আটকে পড়েছে তারা। 2009 জাতিসংঘের শ্রম সংস্থা একটা প্রতিবেদন ছাপিয়েছিল। তারা বলেছে এক অদৃশ্য দাসত্বের শেকলে আটকা পড়ে 28 লাখেরও বেশি মানুষ নিঃশব্দে ঝরে যাচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি আর অতিরিক্ত কাজের সাইড ইফেক্টে। এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স বৃদ্ধির কথা বলছি। কিন্তু একসাথে অনেক কিছু চলতে থাকে, কাজের চাপ মাথায় নিয়ে হিমশিম খেতে থাকেন। আর এই সংখ্যাটা উন্নয়নশীল দেশগুলোতে দিন গেলে বেড়েই চলেছে। জাপান, কোরিয়া, আমেরিকার মতো উন্নত দেশগুলোও এর থেকে বাইরে নয়। So, I agree. burnout. I'm burned out. Right now. Stress at work. Do you experience it? জনপ্রিয় বক্সার অ্যান্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন বক্সিং রিংয়ে তিনি এক অদম্য শক্তি, অথচ $400 মিলিয়নেরও বেশি আয় করে সে দেউলিয়া হয়ে His যায়। 36th birthday with a bank account reading 0. So, how did Mike Tyson go bankrupt? আয় তো তার কম ছিল না, কিন্তু সমস্যাটা দাঁড়ায় খরচের হিসেবে। A broke background. আয় যা, ব্যয় তার থেকে অনেক বেশি। আজ এই সমস্যা আমার, আপনার, সবার। আপনি ভাবছেন আপনি স্বাধীন, আপনার সিদ্ধান্ত শুধুই আপনার। কিন্তু যদি বলি আয় ব্যয়ের এই গতানুগতিক নিয়ম খুব করে বেঁধে ফেলেছে আপনাকেও, যা আপনার সময়, স্বপ্ন আর জীবনের পুরোটাই নিয়ন্ত্রণ করে চলেছে। হ্যাঁ, এটাই সত্য, এটাই আধুনিক দাসত্ব, দ্য র্যাট রেস, যা আপনাকে ধাবিত করে এমন এক দৌড়ে যা কখনোই শেষ হবার নয়। A race that traps you in endless fear, leaving you exhausted, anxious and constantly chasing a life that seems just out of reach. হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি শেষ না হওয়া এমন এক দৌড় তুলে ধরতে যা সবসময় আমাদের হারিয়ে দিচ্ছে। এটা একটা নিয়মের অদৃশ্য বেড়াজাল, যেখানে আপনি চাইলেও থামতে পারছেন না। আপনার দায়িত্ববোধ, চারপাশে চাপ আর হেরে যাওয়ার ভয় আপনাকে থামতেই দিচ্ছে না। তাই তো আপনি দৌড়েই যাচ্ছেন শেষ না হওয়া ইচ্ছের এক সমুদ্রে। আমাদের জীবনের সব থেকে বড় সময়টাই পার হয়ে যায় অর্থ উপার্জন আর তা সঞ্চয় নিয়ে। আর তাই ঘড়ির কাঁটাটা বেজে উঠলেই চালু হয়ে যায় একঘেয়ে সেই পুরনো রুটিন। রাত জাগা সোশ্যাল মিডিয়া, পরীক্ষার চাপ, বসের গালমন্দ, লোন অফিস, বাসা, সোশ্যাল কম্প্যারিজন, আরও কত কি। মনে পড়ে মাস জুড়ে 159 ঘন্টা ওভারটাইম করে মরে যাওয়া মিয়াসাদোর কথা। Now, a journalist in Japan died after working overtime for 159 hours in a month. তার মনে পড়বেই বা কেন? সে তো আর কোনো শহীদের খাতায় নাম লেখায়নি। রিসেন্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 2016 সালের একটা রিপোর্ট পাবলিশ করেছে। তারা বলছে অতিরিক্ত কাজের চাপ ভুগিয়ে ভুগিয়ে প্রায় 7.5 লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতি বছরে। হলো তো এই দৌড় থেকে মুক্তি, কিন্তু তা তো আপনার পরিবারকেও ছেড়ে দিচ্ছে না। তবে কি এটাই আসল বেঁচে থাকা, নাকি এটা নিয়মের এমন কোনো ফাঁদ যা কখনোই আমাকে জিততে দেয় না? র্যাট রেস বা ইঁদুর দৌড় শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1930 সালের দিকে। এটা জীবনের সেই ছকে আটকা দৌড় যেখানে সবাই দৌড়চ্ছে, কিন্তু সত্যিকারের মুক্ত কেউই হতে পারছে না এ থেকে। যেখানে সবাই বিরামহীন দৌড়তে থাকে আরও বেশি টাকার নেশা, শেষ না হয় স্ট্যাটাসের পেছনে। আর এত কিছু করেই বাকি যদি টাকার অঙ্কে জীবনের মূল্যটাই না হিসেব করতে জানি। Mom, how much is my life worth? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, স্কুল, কলেজ, পরিবার, সমাজ কি আপনাকে শিখিয়েছে জীবনের আসল মূল্যটা হিসেব করতে? নাকি পিতা পুত্রের অঙ্ক কষে কষে ভালো মার্কস আনতে বলেছে ভালো মার্কস আনো তাহলেই ভালো চাকরি, আর তারপর তোমার জীবনটাই সেট হয়ে যাবে? কিন্তু সত্যিই কি তাই?
নাকি নতুন বিলের খসড়ায় আপনাকে হার মানতে হয় মাস গড়ালে? প্রতি মাসের বাজার, বাবা মায়ের ঔষধ, পাওনাদারদের ফোন কল, ক্রেডিট কার্ডস, ব্যাঙ্গালোরের কিস্তি, পাও কি তুমি কোনো স্বস্তি? কারণ আমাদের পুরো এডুকেশন সিস্টেম রিয়েল লাইফে নিজেকে ডেভেলপ করতে শেখায় না। পরিবার আপনার ভালো চেয়ে কোনো রিস্ক নিতে দেয় না। অফিস আপনাকে চায় না, চায় আপনার থেকে আপনার সময়। আর ব্যাংক বিমাগুলো চায় ঋণে জড়ানো আপনার কপালের ভাঁজ। এসব আপনাকে এতই ব্যস্ত রাখে যে আপনি সুযোগই পান না জীবনের প্রকৃত মূল্যটা বের করা। আমির খানের 3 ইডিয়টস মুভিটা দেখেছেন নিশ্চয়ই। এই মুভিতে সাইলেন্সারের ক্যারেক্টারটা আজকের ভিডিওর কনসেপ্ট বোঝার জন্য পারফেক্ট এক্সাম্পল হতে পারে। पहले ये देखो, मेरे वाइफ को ना उसके पीछे का बंगला देखो इडियट्स, 3.5 मिलियन, स्विमिंग पूल, हिटेड, लिविंग रूम। এখানে চতুর এত বড় পজিশনে থেকেও নিজেকে কোথায় থামাতে হবে তা শিখতে পারেনি। অন্যদিকে ইঁদুর দৌড়ের দুষ্টু চক্র থেকে বেরোবার উপায়গুলো র্যাঞ্চো ঠিকই শিখিয়ে দিয়েছে। ও দৌড়েছে ঠিকই, কিন্তু কোনো পজিশনের পেছনে ছোটেনি। দৌড়েছে নিজেকে নিজের জন্য তৈরি করে নিতে। अरे राजू, हम लोग पढ़ेंगे, जी लगा के पढ़ेंगे, लेकिन सिर्फ एग्जाम पास करने के लिए नहीं। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। কয়েক মাস আগে কেরিয়ার বিল্ডার একটা রিপোর্ট প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছে আমেরিকার শতকরা 78% কর্মী যে টাকা কামায় তার পুরোটাই জীবনযাপনে খরচ করে ফেলে, আর প্রতি 10 জনের একজন মাস শেষে নিঃস্ব হয়ে যায়। তার থেকে আরও ভয়ঙ্কর ব্যাপারটা হলো এদের মধ্যে শতকরা 71% ঋণে ডুবে আছে। প্রতি 4 জনের একজন কখনোই সঞ্চয় করতে পারে না, আর এদের 75% মনে করছে কপালের এই ঋণের ভাঁজ সারা জীবনই থেকে যাবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ বলছে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েও এই টাকা পয়সাই আমেরিকানদের সবচেয়ে বড় স্ট্রেসের কারণ। তো শেষটা আসলে কোথায়? সিএনবিসি এই সমস্যার জন্য লাইফস্টাইল ইনফ্লেশনকে দায়ী করছে। সহজ ভাষায়, আপনার আয় যত বাড়ে খরচ ততই বাড়তে থাকে, কিন্তু যা বাড়ে না তা হলো আপনার সঞ্চয়। আমরা যে গাড়িতে চড়ি, জুতো জোড়া পায়ে দেই, ট্যুরের ছবি পোস্ট করি, তার অন্তরালে লুকিয়ে থাকে আমাদের স্ট্যাটাস প্রকাশের আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষায় আমাদের ভুলিয়ে রাখে এক নিদারুণ সত্য থেকে, তা হলো কনজাম্পশন নেভার ক্রিয়েটস ওয়েলথ। অর্থাৎ আপনার বিলাসী খরচ কখনোই আপনাকে সঞ্চয় করতে দেয় না, বরং এটা আপনাকে বেঁধে ফেলে অনিশ্চয়তার সেই শৃঙ্খলে। হয়তোবা আরেকটু বেশি কামালে এ থেকে বেরোতে পারবেন, কিন্তু আপনার সে ভাবনাই ঘুরে বালি। কারণ আমেরিকায় $3 লাখ বেশি আয় করা মানুষগুলোর 62% ডুবে আছেন ঋণের নোলা জলে, যা বাংলাদেশি টাকায় 3,66,80,000-এরও বেশি। আর শতকরা 64% মিলিয়নিয়াররাই মৃত্যুকে নয়, মৃত্যুর আগে টাকা শেষ হয়ে যাওয়াকে বেশি ভয় করেন। এই দৌড়টা যত বেশি কঠিন, ঠিক ততটা কঠিন এ থেকে বেরোবার পথগুলো। কিন্তু তাই বলে তা অসম্ভব কিছু নয়। এবার চলুন এ থেকে মুক্তির পথগুলো দেখে নেওয়া যাক। ইউনাইটেড স্টেটসের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন, তোমরা সামান্য খরচগুলো থেকে সাবধানে থাকো। একটা ছোট ফুটোও বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। তাই প্রথমে আপনার খরচের মানসিকতাটা বদলাও। আয়ের সাথে তাল মিলিয়ে ব্যয়ের হিসেবটা করতে শিখুন, কারণ আপনার অবাঞ্ছিত চাহিদাগুলোই ফুরিয়ে যাচ্ছে সঞ্চয়ের হিসেব। নিজের জন্য বাঁচুন, অন্যকে দেখানোর জন্য নয়। চাইলে আপনি একটা 50-30-20 রুল ফলো করতে পারেন, যার শতকরা 50% যাবে আপনার নিত্য প্রয়োজনীয় খরচে, 30% রাখবেন ট্যুর, ফ্যামিলি আউটিংয়ে, আর বাকি 20% থাকবে আপনার সেভিংসে বা কোনো ইনভেস্টমেন্টে। এই রুলটা ফলো করতে চাইলে শেষ পয়েন্টটা থেকে শুরু করবেন, কারণ ভোর না হতেই বাসের জন্য ছোটা, একঘুয়ে সেই রুটিন মাফিক চলা, 9টা 5টার নামে ওভার টাইমের চাপ ক্লান্ত আপনাকে থামিয়ে দিতে পারে হঠাৎ। আর তখন ওই সেভিংস আর ইনভেস্টমেন্টগুলোই হবে আপনার রক্ষা কবচ। আর তা না হলে টাকা কামাতে কামাতে শুধু দারিদ্রতা থেকেই বাঁচবেন,
শখটা পূরণ হবে না কখনোই। অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্য, সোজা সরল জীবনযাপন আর বড় বড় চ্যারিটির জন্য ওয়ারেন বাফেট বিশ্বজুড়েই জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন তার প্রথম চাকরি ছিল ওয়াশিংটন পোস্টের পেপার বিলি করা? প্রতিদিন ভোর 4:30 নাগাদ ঘুম থেকে উঠে ডেলিভারিতে যেতে হতো তাকে। তার থেকে মাত্র $2000 একটা সঞ্চয় নিয়ে আমেরিকার নেব্রাস্কায় 40 একর জমিতে একটা খামার করে। তা থেকে আজ তার $150 বিলিয়ন সাম্রাজ্য। একটু ভাবুন তো, বাফেট যদি কোনো রিস্ক না নিয়ে সেফ প্লে করত, তাহলে ওর সিনারিওটা কেমন হতো? হয়তোবা তার সে $2000 সঞ্চয় জীবন শেষে 2 লাখে পরিণত হতো। কিন্তু আদৌ কি এত বড় সাফল্য পেতেন তিনি? বাফেটের সবচেয়ে বড় প্রফিট এসেছে তার প্রোডাকশনগুলো থেকে। বাফেট তার আয়ের হিসেবে খরচটা সামলাতে পেরেছিলেন। তা থেকে একটু রিস্ক নিয়ে আরও ইনভেস্টমেন্ট করেন। উৎপাদন শুরু করেন ভুট্টা আর সয়াবিন দিয়ে। প্রোডাকশন হচ্ছে প্রথমে কোনো সমস্যা খুঁজে বের করা, তারপর তার সমাধান তৈরি করা, সেটাকে স্কেল করা, আর দিন শেষে তা থেকে নিজের মূল্যটা বের করে নেওয়া। কিন্তু এসবে জড়ানোর আগে আপনাকে ঠিক করে নিতে হবে কোন সময়ে কতটুকু রিস্ক আপনি নিতে পারবেন তা জানেন কি না। কারণ যে কোনো ধরনের ব্যবসায় হচ্ছে একটা রিয়েল লাইফ গেমের মতো, আর তা স্কুল কলেজে কখনোই শেখাবে না। সবাই যদি শিখে ফেলে তাহলে এই সিস্টেমের বাধ্যকর্মী হবে কে? আমরা ভালো বায়োডাটা বানাতে শিখেছি, কিন্তু ব্যালেন্স ম্যানেজমেন্ট করতে কেউ আমাদের শেখায়নি। বেশিরভাগ সাকসেসফুল মানুষই কিছু কমন প্রিন্সিপাল ফলো করে, আর আপনিও এই অভ্যাসগুলো নিজের অ্যাডভান্টেজে কাজে লাগাতে পারেন। সেগুলো হচ্ছে খরচের আগেই সঞ্চয়টা সেরে ফেলা। রিচ পিপলরা প্রথমেই নিজেকে পে করে নেয়, তারপর বাকি যা থাকে তা দিয়ে অন্য প্রয়োজন মেটায়। নিজের ওনারশিপে কিছু করে তোলা, চাকরি নয়, ইকুইটি, অ্যাসেট, ব্যবসাকে প্রাধান্য দেয়া। আয়কে বিভিন্ন চ্যানেলে ভাগ করে রাখা, একটা ইনকামে ভরসা করে পড়ে না থাকা, আর সবসময় নতুন কিছু শেখার জন্য সময় বের করা। হতে পারে তা নিয়মিত বই পড়া, নেটওয়ার্ক বিল্ড করা, বা কোনো স্কিল ডেভেলপ করে সময়ের চেয়ে নিজেকে এগিয়ে রাখা। আয় বাড়ার সাথে সাথেই খরচ না বাড়ানো, জীবনযাত্রার মান পরিবর্তনে মোটেই তাড়াহুড়ো না করা, পরবর্তী বিনিয়োগের জন্য সবসময় নিজেকে রেডি রাখা। এর পরবর্তী স্টেপগুলো একান্তই আপনার। নিজের জন্য একটা রোড ম্যাপ তৈরি করে নিতে পারেন। আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান তা অনুযায়ী সেই রোড ম্যাপটা সাজাতে পারেন। নিজের স্কিলকে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে পরিণত করতে পারেন। মনে রাখবেন, অনেক লম্বা একটা দৌড় এটা, জোরে দৌড়ে শেষ করা যাবে না। এই দৌড়ে জিততে হলে আপনাকে খেলার নিয়মটাই পাল্টাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন। আপনার লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবই আমাকে দারুণভাবে ইন্সপায়ার করবে। অ্যান্ড থ্যাঙ্কস আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য।